আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাকরুল আলম অর্ণব। আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি লেকচারে। তো আজকের লেকচারটিতে আমি মূলত দেখাবো যে আমরা কিভাবে ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল ডিজাইন করি। তো এটা কিছু প্যারামিটারস আছে, এটা কিছু আমাদের কন্ডিশন আছে। সেই কন্ডিশন গুলোকে ফিল আপ করে আমরা এই আর্ট ওয়ালটা ডিজাইন করে থাকি। তো আমরা দেখি যে এখানে কি আমরা ডিজাইন। তো ফার্স্টে আমাদের চিন্তা হবে ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালটা কি মানে কম্পোনেন্টস এর সমন্বয়ে গঠিত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে উপরের অংশটুকু, এই উপরের অংশটুকুকে বলা হচ্ছে স্টেম। এবং নিচে যে আমাদের বেস পার্টটায় পুরো পার্টটাকে বেস বলা হয়, এবং এটার যে বাম সাইডে ছোট অংশ থাকে এটাকে বলা হয় টো, এবং ডান সাইডে যে বড় অংশ থাকে এটাকে বলা হয় হচ্ছে হিল। আর নিচে যে মাটির সাথে যে গাঁথনি হিসেবে থাকে এটাকে বলা হয় শিয়ার কি, এটা হচ্ছে মাটির সাথে আমার ওয়ালটাকে কাটতে সাহায্য করে। সো আমরা এবার হচ্ছে একটা ম্যাথে চলে যাই, তাহলে আমরা জিনিসটা আরো ভালো মতো বুঝতে পারবো। তো এখানে ম্যাথে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে হচ্ছে ডিজাইন এ ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল টু সাপোর্ট এ ব্যাংক অফ আর্থ 16.5 ফিট হাই। এটা মূলত আমার বুঝাইছে যে আমার ক্যান্টিলিভার ওয়ালটা 16 ফিট 6 ইঞ্চি উচ্চতা। দ্য টপ অফ দ্য আর্থ ইজ টু বি লেভেল উইথ এ সার্চার অফ 330 পিএস। মানে ওর ক্যান্টিলিভার ওয়ালের উপরে 330 পাউন্ড পার স্কোয়ার ফিট পরিমাণ একটা চাপ দেওয়া হচ্ছে। এই চাপটা আবার ক্যান্টিলিভার অতিরিক্ত পাচ্ছে মাটির উপর থেকে, এবং এই চাপটাকে ক্যান্টিলিভারে রেজিস্ট করতে হবে। Given the weight of the backfill is 110 PCF. সো এখানে আমার হচ্ছে ব্যাকফিল, অর্থাৎ আমার এই যে ক্যান্টিলিভার গুলো থাকে, ক্যান্টিলিভারের এই অংশটুকু থাকে হচ্ছে আমার ব্যাকফিল করা, অর্থাৎ মাটি দিয়ে ভরা। এই অংশটাতে আমার হচ্ছে মাটির যে ওয়েট দিছি সেটা হচ্ছে 110 পাউন্ড পার কিউবিক ফিট। সেখানে আমার একটা ইউনিট ওয়েট দিয়েছে। লেন্থ অফ দ্য ওয়াল ইজ 54 ফিট। এটা মূলত টোটাল লেন্থ দিছে। আমরা কখনোই টোটাল লেন্থ দিয়ে শুরুতেই ক্যালকুলেশন করি না। আমরা ক্যালকুলেশন করি 1 ফিট স্ট্রিপের জন্য। 1 ফিটের জন্য ক্যালকুলেশন করে তারপর আমার যত ফিট ওয়াল হয় আমরা কত দিয়ে গুণ দিব, সমস্যা নেই। দ্য অ্যাঙ্গেল অফ দ্য ইন্টারনাল ফ্রিকশন ইজ 35 ডিগ্রি। এটা হচ্ছে মূলত আমাদের ওয়ালের ভিতর, ওয়াল যে মাটির সাথে লাগানো এটার সাথে একটা ফ্রিকশন থাকে। তো এই মাটি এবং ওয়ালের যে ফ্রিকশন সেটা হচ্ছে আমাদের 35 ডিগ্রি। আর হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন কংক্রিট অ্যান্ড সয়েল, এটা হচ্ছে আমাদের একটি সহগ, এটার ভ্যালু হচ্ছে 0.5। দ্য কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন সয়েল লেয়ার্স, এটা হচ্ছে আবার আমাদের সয়েল লেয়ারগুলোর ভিতরে ফ্রিকশন কি সেটার একটা সহগ। আগেরটা ছিল হচ্ছে কংক্রিট আর সয়েলের, যেখানে আমার এটা হচ্ছে যদি আমার কংক্রিট থাকে, এই কংক্রিট এবং সয়েলের ভিতরে যে ফ্রিকশনটা এটা হচ্ছে আমার ছিল 0.5। আর সয়েলের লেয়ারগুলোর ভিতরে ফ্রিকশন হচ্ছে 0.7। মানে এটা হচ্ছে, এটা একটা সয়েল লেয়ার, এটা একটা সয়েল লেয়ার, এরকম। তারপর হচ্ছে আমাকে বলছে যে আমার বিয়ারিং ক্যাপাসিটি সয়েলের সেটা হচ্ছে 4 KSF। তো এটার বেশি আমার সয়েল লোড নিতে পারে না। আর এখানে আমার দেওয়া আছে এফ প্রাইম সি এবং এফ ওয়াই সি। এফ প্রাইম সি হচ্ছে আমার কংক্রিটের স্ট্রেংথ, সেটা হচ্ছে 3 KSI। আর এফ ওয়াই হচ্ছে আমার রিবার যেগুলো ইউজ করবো আমরা স্টিল, সেটা হচ্ছে 60 KSI। সো আমরা তাহলে সবগুলো দেখলাম ভ্যালুগুলো, এখন আমরা ম্যাথটা দেখি। তো ম্যাথে ফার্স্টে আমি ডেটাগুলো সব তুলে নিয়েছি, যে উচ্চতা, সারচার্জ কত ছিল, মাটির একক ওজন, ঠিক আছে, সবগুলো দেওয়া আছে। এবং এখানে বলা আছে যে আমরা হচ্ছে 1 ফুট স্ট্রিপ ধরে ওয়ালটা ডিজাইন করি 54 ফিট হলেও। দেন হচ্ছে আমাদের যত ফিট হয় আমরা কনভার্ট করি। তারপর মাটি, অবজ্ঞান, বর্ষণ, কোণ, ঠিক আছে? এই জিনিসটা আমি বাংলায় বোঝানোর জন্য এখানে বাংলা লিখেছি। তো এখানে সবগুলো দেওয়া আছে, যা বললাম সেগুলো। তো আমাদের এখন স্টেপ 1 থেকে আমরা ম্যাথ শুরু। তো ফার্স্টে আমরা যেটা করব যে রিটেনিং ওয়ালের পরিমাপ নির্ণয়, মানে ডাইমেনশন। আমরা রিটেনিং ওয়ালের যে পার্ট গুলো দেখলাম এগুলো প্রত্যেকটা নিয়ে আমরা ডাইমেনশন দেখব। তো আমরা মোট উচ্চতা পেয়েছি হচ্ছে 16.5 ফিট। সো এটা হচ্ছে শীত প্রধান দেশগুলোতে হয় কি, যে আমাদের এই ওয়ালের উপরে তুষারপাত জমা। সো তুষারপাত বা স্নো জমলে সেটারও একটা ওয়েট থাকে। তো সেটাকে রেজিস্ট করার জন্য আমাদের হচ্ছে এক্সট্রা আরো 3 ফিট আমরা ওয়ালের উচ্চতা রেখেছি। সো 16.5 প্লাস 3, তাহলে আমার হয় হচ্ছে 19.5 ফিট। তো এই জিনিসটা আসলে গ্রীষ্মপ্রধান দেশে না দিলেও হয়, আমরা এটাকে শীতপ্রধান দেশে কনটেক্সটে ম্যাথটা করেছিলাম, এজন্য আমাদের এখানে দেওয়া হয়েছে। ভিত্তির পুরুত্ব মোট উচ্চতার 8% ধরা হয়েছে। ভিত্তির পুরুত্ব এখানে মোট উচ্চতার 8% ধরা হয়েছে, মানে আমার মোট উচ্চতা এখানে হচ্ছে 19.5 ফিট, তাহলে এটা হচ্ছে 8% দিলে এতটুকু হবে। ভিত্তির দৈর্ঘ্য বা বেস লেন্থ, ঠিক আছে, আগেরটা ছিল থিকনেস, এবার লেন্থ আমি সেম ভাবে 53% ধরে এখানে দিয়েছি। এগুলো সব থাম্ব রুল, এগুলো সব হচ্ছে থাম্ব রুল। সো 2 এর দৈর্ঘ্য। তো এখন আমরা হচ্ছে স্টেমের পুরুত্ব এটা একটু বের করা দেখবো। তো এটা বের করার জন্য এখানে একটু একটা অংশ মিস হয়ে গেছে, সেটা দেখাবো। তো প্রথমে হচ্ছে আমরা উপরের দিকে যে পুরুত্ব সেটাকে আমরা ধরেছি হচ্ছে 1.5 ফিট, মানে হচ্ছে আমার এই অংশটা, না সরি, নিচের দিকে। আর একদম যে উপরের দিকে যেটা আছে সেটা হচ্ছে আমরা ধরেছি 1 ফিট। এটা হচ্ছে অনেকটা ট্রাপিজয়েডাল শেপের মতো। তো এই যে এটা যে ধরেছি এটা কি সঠিক কিনা এটা আমরা বুঝবো কেমনে? এটা বোঝার জন্য আমাদের ছোট একটা ক্যালকুলেশন একটু করে নিতে হয়, সেটা হচ্ছে আমি একটু এখানে দেখাচ্ছি। সেই ক্যালকুলেশনটা হচ্ছে যে আমাদের মিনিমাম ডিফারেন্স বিটুইন টপ অ্যান্ড বটম, এটার যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হতে হবে আমাদের টপ এবং বটমের যে আমি পুরুত্বগুলো সিলেক্ট করেছি তাদের বিয়োগফলের যে কম। একটু কমপ্লেক্স লাগতে পারে, আমি একটু দেখিয়ে দিই এখানে কি ঘটেছে। যে আমার এখানে আমি 1/4 ইনটু টপ মাইনাস বটম। আমার এখানে টপের ভ্যালু কত? আমার এখানে টপের ভ্যালু হচ্ছে 19.5 ফিট।
আমি যেখানে কি লিখবো 19.5 ফিট এবং আমার বটমের ভ্যালু হচ্ছে যে এটা হচ্ছে আমার বটম পোর্শন, এটা হচ্ছে আমার 1.5 ফিট। তাহলে আমার 1.5 ফিট হয়। কারণ এটা যদি আমি করি আমার যে ভ্যালুটা আসবে সেটা আসতেছে হচ্ছে 4.5 ইঞ্চ। কারণ আমার এই এককটা কিন্তু ছিল ইঞ্চ পার ফিটে। এজন্য আমার এখানে একটু কাটাকাটি করে ইঞ্চে আসছে। এবং এই যে এই ভ্যালুটা আমার কত আসবে 4.5 ইঞ্চ। এই ভ্যালুটা আমার ছোট হতে হবে কাটছে। এই ভ্যালুটা আমার ছোট হতে হবে হচ্ছে আমার যে টপ পোর্শন এবং বটম পোর্শনের দুইটার বিয়োগফলের চেয়ে ছোট হতে হবে। অর্থাৎ এই অংশটা ছিল আমার 1.5 ফিট, এই অংশটা হচ্ছে আমার 1 ফিট। তাহলে আমি এখন কি করব 1.5 মাইনাস 1 করব। এটার চেয়ে ছোট হতে হবে। 1.5 ফিট মাইনাস 1 ফিট করলে কত আসে 6 ইঞ্চি আসে। তাহলে আমার 4.5 ইঞ্চি 6 ইঞ্চির চেয়ে ছোট হলে আমার এই কন্ডিশনটা ঠিক আছে এবং এটা আসলেও ছোট। সো আমার এই কন্ডিশনটা মিট করতেছে। যদি ঘটনাটা এরকম হতো যে আমার এখানে 1.5 ফিটের বদলে এখানে আছে হচ্ছে 1.25 ফিট। এরকম যদি থাকতো তাহলে কিন্তু হয়তো কন্ডিশনটা মিট করতো না। কারণ তখন আমার এখানে আসতো হচ্ছে 4 ইঞ্চ। তখন আমার আসতো 4 ইঞ্চ। 4 ইঞ্চ আসলে 4 ইঞ্চের চেয়ে কিন্তু 4.5 ইঞ্চ বড়। তাহলে আমার এখানে কন্ডিশনটা মিট করতেছে না। আমার এই ভ্যালুগুলো চেঞ্জ করতে হয়। বুঝা গেছে? তাহলে আমরা হচ্ছে দেখলাম যে কিভাবে আমার স্টিমের পুরুত্বটা আসছে। এখন এখান থেকে আমরা যোগ বিয়োগ করে আমার এই যে হিলের অংশ এবং ফ্লোর অংশটা বের করেছি। টোটালটা হচ্ছে 10.5 ফিট। তাহলে এখান থেকে এটা বাদ দিলে আমার হচ্ছে 5.5 চলে আসতেছে। সো এভাবে আমরা হিল এবং টো সহ সবগুলো ডাইমেনশন গুলো বের করে ফেলেছি। এবার হচ্ছে আমাদের স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে আমার মাটির চাপ বা আর্থ প্রেশার নির্ণয় করা। সো এটার জন্য ফার্স্টে আমাদের র‍্যাঙ্কিংস এর ফর্মুলা ব্যবহার করতে হবে। র‍্যাঙ্কিংস এর ফর্মুলায় আমরা দেখতে পাই যে আমরা হচ্ছে সিএ যে কোফিশিয়েন্টটা অ্যাক্টিভ আর্থ প্রেশার কোফিশিয়েন্ট সেটা বের করি। সিএ সমান সমান 1 মাইনাস সাইন ফাই ডিভাইডেড বাই 1 প্লাস সাইন ফাই। সো এই ফাইটা কি ছিল ওই যে ফ্রিকশন কোণ আমার শুরুতে দেওয়া ছিল কোণ, এই যে এখানে দেওয়া আছে মাটির অভ্যন্তরীণ ঘর্ষণ কোণ। সো এই ভ্যালুটা আমরা এখানে বসাইলে আমরা হচ্ছে এই কোফিশিয়েন্টটা পাবো। এবং দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে যে সারচার্জ। সারচার্জ মানে হচ্ছে আমার মাটির উপরে একটা এক্সটেন্ডেড প্রেশার বা ওয়েট। এটার জন্য আমার ধরে নিতে হবে যে আমার মাটির লোডটা আসলে তার উপরে আছে। আসলে কিন্তু মাটি শেষ হয়ে গেছে এখানেই। কিন্তু এর উপরে আরো এক্সট্রা প্রেশার দেওয়া আছে। বিভিন্ন জিনিস হতে পারে। যন্ত্রপাতি হতে পারে, মানুষ হতে পারে, যেকোনো প্রেশার। সো ওইটার জন্য আমার ধরে নিতে হবে যে ওগুলো মাটি এবং ওগুলো মাটি ধরে আমার ওয়ালটাকে ওটার প্রেশার রেজিস্ট করার জন্য তৈরি করে নিতে হবে। তো এটার জন্য আমরা তাহলে সারচার্জের ভ্যালুগুলোকে এড করে আমার বুঝতে হবে যে আমার ওয়ালটাকে আরো কত উঁচু করলে আমার এই সারচার্জগুলো ঠেকানো সম্ভব। সো আমরা এটার জন্য দেখলাম যে এটার সূত্র হচ্ছে এইচএস সমান এইচএস হচ্ছে আমার এক্সট্রা উচ্চতা যেটুকু আমার সারচার্জের জন্য লাগবে। সেটা হচ্ছে সারচার্জ ডিভাইডেড বাই সয়েল ডেনসিটি। 330 ছিল সারচার্জের ভ্যালু, সয়েল ডেনসিটি ছিল 110, তাহলে এটা আসছে 3 ফিট। অর্থাৎ 330 পিএসএফ সারচার্জ আসলে 3 ফুট অতিরিক্ত মাটির ওজনের সমান আমার ওয়ালটা ডিজাইন করতে হবে। তারপরে আমরা আসতেছি হচ্ছে আমাদের চাপের পরিমাণ। এখন হচ্ছে আমরা চাপের জন্য প্রেশারের জন্য বের করব। প্রথমটা হচ্ছে আমাদের সারচার্জের জন্য চাপ, যেটা হচ্ছে Q1। এটার লোডটা আসবে হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার ভাবে। এটার জন্য সূত্র হচ্ছে CA ইনটু W ইনটু HS। CA তো আমি বের করেছি কোএফিসিয়েন্ট, আর W হচ্ছে আমাদের ইউনিট ওয়েট, আর HS হচ্ছে আমাদের যে মাত্র বের করলাম হাইটটা সেটা হচ্ছে আমার 90 PSF। এবং মূল মাটির চাপ এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল মাটির চাপ, যেটা হচ্ছে আমার ক্রিয়েট করে ট্রায়াঙ্গুলার মোডে। অর্থাৎ যত গভীরে যাই তত বেশি চাপ থাকে, যত উচ্চতায় থাকা হয় তত চাপ কমে। এটা হচ্ছে মাটির ক্ষেত্রেও সেম, পানির ক্ষেত্রেও সেম। তো এটার ক্ষেত্রেও আমরা কি করবো, এখানে জাস্ট এই দুটো ভ্যালু সেম, আমাদের খালি হাইটটা চেঞ্জ হবে। হাইটটা হবে হচ্ছে আমার টোটাল যে দেয়ালটা সেটার হাইট, সেটা হচ্ছে আমার 19.5 ফিট। তাহলে আমি দুইটা চাপ পেয়ে গেছি। এবং এই দুইটা চাপ কোনটা, এই যে এটা হচ্ছে আমার 90 চাপ এবং এটা হচ্ছে আমার সেই 581 চাপ। এরপরে আমরা একটু চিত্রের দিকে তাকালে দেখতে পাচ্ছি আমাদের চিত্রটা অনেকগুলো ডাব্লিউ দ্বারা বিভক্ত। এটা আমরা নিচে এসে তারপরে দেখি। এই ডাব্লিউ গুলোকে বিভিন্ন জোনিং করা হয়েছে। এই জোনিংটা একটু পরে আসছে, আমি তাহলে একটু পরেই বুঝাই। আপাতত নেক্সট যে স্টেপটা সেটা আমরা কমপ্লিট করি। এরপর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ওভারটার্নিং চেক, যে আমার মাটির এই চাপের জন্য এই ওয়ালটা কি উল্টে যাবে, এটা চেক করতে হবে। তো এটা পিছিয়ে আমাদের যে মেকানিজম কাজ করে সেটা একটু দেখি, যে ওয়ালটি পেছনে মাটির চাপে দিকে উল্টে যেতে চাইবে। এর বিরুদ্ধে দেয়ালের নিজস্ব ওজন, এই দেয়ালটার নিজস্ব যে ওজন আছে ওকে কি রেজিস্ট করবে ঠেকানোর জন্য, এবং হিলের উপরে থাকা মাটির ওজন, এই যে এটুকু হচ্ছে আমার হিলের উপরে এখানে মাটি আছে, এই মাটির ওজনও দেয়ালটাকে স্টেবিলাইজ করার চেষ্টা করবে। তো আমাদের এটার জন্য কি বের করতে হবে, আমাদের বের করতে হচ্ছে ওভারটার্নিং মোমেন্ট। পেছনের মাটির চাপ দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি আয়তাকার একটি ত্রিভুজাকার। এই যে এটাকে আর কি এই জিনিসটা বলা হয়েছে আয়তাকার এবং ত্রিভুজাকার। তো এইটার জন্য আমাদের হচ্ছে এই ও পয়েন্টের ক্ষেত্রে আমাদের মুভমেন্ট নিতে হবে। তো এখানে আমরা ফার্স্টে কি করেছি, সারচার্জের ফোর্স বের করেছি 90 ইনটু 19.5। এই যে আমার টোটালটুকু হচ্ছে 19.5 এবং এটার ভ্যালু হচ্ছে আমার 90, যেটা আমরা যে আগে বের করে গেছি 90 আর 881। সো এটা থেকে আমরা ফোর্স পেয়েছি 1755, এটা হচ্ছে আমার এটার জন্য ফোর্স। এবং এটা থেকে আমরা আরো একটা জিনিস পাচ্ছি, যে এটা যেহেতু রেক্ট্যাঙ্গুলার, এটা কাজ করবে একদম কি মিডল বরাবর। তাহলে এটা টোটাল যদি হয় 19.5 ফিট, তাহলে মিডল বরাবর কাজ করলে এটা হবে হচ্ছে 9.75 ফিট থেকে কাজ করবে। এই যে এটা হচ্ছে মিডল বরাবর থেকে কাজ করবে। তাহলে আমার এইখান থেকে এটুকু ডিস্টেন্স হচ্ছে 9.752। এরপর হচ্ছে আমাদের সেকেন্ডটা, এটা হচ্ছে আমার HA2, এটা ছিল আমার HA1, এই যে এটা ছিল HA1। এখন হচ্ছে আমরা HA2, যেটা হচ্ছে আমার
মাটির ত্রিভুজ ফোর্স, কারণ মাটি কিন্তু যত গভীরে যাওয়া হয় তত বেশি চাপ দেয় এবং যত উপরে তত কম। তো এটা সূত্র আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি। ভূমি বলতে আমরা বলতে পারি যে এটার যে ভ্যালুটা ছিল সেটা ছিল 581, আর উচ্চতা হচ্ছে আমাদের 19.5 ফিট টোটালটা। তাহলে এটা করলে আমরা পাচ্ছি 566.5665 পাউন্ড। এরপর আমরা কি জানি যে এটা আমাদের কাজ করে এই নিচ থেকে 1/3 উচ্চতায়। সো এই জিনিসটাই করা হচ্ছে 1/3 উচ্চতায়, তাহলে 1/3 উচ্চতায় আসে 6.5 ফিট। তাহলে এটা 6.5 ফিটও করে কাজ করতেছে। তাহলে এখন আমি যদি মুভমেন্ট নিতে চাই কি করব, আগে দুইটা গুণ করলাম 1755 ইন্টু 9.75 আর হচ্ছে এটা 6.5 ইন্টু 5 পয়েন্ট, এটা মূলত কে তে নিছে, ঠিক আছে, কেআইপি তে নিছে, এই জন্য আর কি এখানে ডিরেক্ট লেখা। সো এটা হচ্ছে আমার কিলো পাউন্ড ফিট চলে এসেছে 53.93 কিলো পাউন্ড ফিট। এটা হচ্ছে আমার মোট মুভমেন্ট এই ও বিন্দুতে, ঠিক আছে, ও বিন্দুতে মোট মুভমেন্ট। এখন আমার এখানে চলে আসছে যে রেজিস্টিং মোমেন্টটা কি হবে। আমি তো এটা পেয়েছি যে আমার লোডের কারণে কি মুভমেন্ট হলো, এখন আমার লাগবে রেজিস্টিং মোমেন্ট। তো ওয়াল এবং মাটিকে কয়েকটি জ্যামিতিক অংশে ভাগ করা হয়েছে, যে এখন হচ্ছে আমার জোনিংটা আছে। আমার এই ওয়ালটার ক্ষেত্রে এই ওয়ালের যে রেক্ট্যাঙ্গুলার পার্ট এটা হচ্ছে W1, ট্রায়াঙ্গুলার পার্টটা হচ্ছে W2, আমার যে নিচের যে বেস আছে এই বেসটাকে বলা হয়েছে W3, আর আমার এই অংশে যে মাটিটুকু আছে, আমার যে হিলের উপরে মাটিটুকু আছে তাকে বলা হচ্ছে W4। তো আমার এখন ও বিন্দুর সাপেক্ষে রেজিস্টিং যে মোমেন্ট আছে সেটা এখন বের করতে হবে। তো আগে আমার এই ওয়েটগুলো বের করে নিই। W1 এর জন্য আমার হচ্ছে এটা রেক্ট্যাঙ্গুলার, তাহলে 1 ইন্টু এটুকু হচ্ছে আমার 1, তাহলে 1 ইন্টু 18, এটুকু হচ্ছে আমার 18 ফিট, কারণ এটুকু ছিল আমার 1.5 ফিট, তাহলে 19 থেকে 1.5 মাইনাস দিলে 18 থাকে। আর কংক্রিটের ঘনত্ব এটা হচ্ছে আমাদের মুখস্থ 150। সো এটা আমরা লিখে দিলাম। এরপর W2টা বের করলাম, ত্রিভুজাকার অংশ, এই অংশ এটা আর আলাদা করে বোঝাচ্ছি না। W3 হচ্ছে বেস, এই বেসের অংশটুকু, ঠিক আছে, এটা মিলিয়ে ছবির সাথে মিলিয়ে নিলেই হবে। আর W4 হচ্ছে হিলের উপরে যে মাটি প্লাস সারচার্জ। সো আমার এখানে হিলের উপরে যে এই অংশটুকুতে হচ্ছে মাটি আছে, এটুকু মাটি প্লাস সারচার্জের অংশটুকু আমার এখানে ইউজ করতে হবে। সো এই জন্য কিন্তু এখানে একটু খেয়াল করতে হবে 18 প্লাস 3 দেওয়া আছে, মানে 3 হচ্ছে সারচার্জের যে এক্সট্রা উচ্চতা সেটা। সো আমার এখানেও আমার কি টোটাল ওজন পেয়ে গেছে। এখন এখন আমার হচ্ছে ডিটেল ক্যালকুলেশনটাতে যাই। এখানে আমি ডিটেল ক্যালকুলেশন দেইনি, এটা নিচে আবার আলাদা করে দিয়েছি। সো ডিটেল ক্যালকুলেশনে গেলে দেখতে পাচ্ছি যে এই যে আমার এখানে সবগুলো ফোর্স বের করে রেখেছি, এবং সেখানে আর্মগুলো বলতে যে দূরত্বগুলো সেগুলো এখানে বের করা আছে, ঠিক আছে, এই দূরত্বগুলো বের করা আছে। এই ফোর্সের সাথে দূরত্ব গুণ দিয়ে আমার সবগুলো মুভমেন্টও বের করা হয়েছে। আচ্ছা, তো আমরা এখন একটু আর্মের ক্যালকুলেশনটা দেখবো যে কিভাবে আর্মের ক্যালকুলেশন করে। আমরা ফার্স্ট এটা দেখলে আশা করি হয়ে যাবে। ফার্স্টে আর্মের ক্যালকুলেশনটা দেখি। W1 আমার মূলত এই ও বিন্দু থেকে W1 এর যে ডিস্টেন্স, সেন্ট্রোইডাল ডিস্টেন্স সেটা লাগবে। সো আমি এইটুকু অংশ জানি হচ্ছে আমার 3.5 ফিট, এজন্য 3.5 ফিট, এবং আমার এখান থেকে এই অংশটুকু আমি জানি হচ্ছে আমার হাফ ফিট। কিভাবে, এখানে হচ্ছে এইটুকু হচ্ছে টোটালটা 1.5 ফিট, উপরে 1 ফিট, তাহলে মাইনাস করলে এই অংশটুকু আসতেছে হাফ ফিট, তাহলে 1.5 ফিটের সাথে হাফ ফিট যোগ, এবং আমার এই অংশটুকু হচ্ছে আমার টোটাল 1 ফিট, এবং আমার এখানকার সেন্ট্রোইডাল ডিস্টেন্স থেকে কিন্তু ক্যালকুলেট করতে হবে। এই জন্য এই 1 ফিটকে আমরা 2 দিয়ে ভাগ করে নিয়েছি, যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গুলার অংশ, তাহলে এই যে আরেকটা হাফ ফিট, তাহলে আমার এই টোটাল তিনটা যোগফল আসছে 4.5 ফিট। তাহলে এটাই হচ্ছে আমার W1 এর আর। ঠিক একইভাবে W2 এখানে আমার সেন্ট্রোইডাল ডিস্টেন্স ইউজ করা হয়েছে, এটাতেও সেন্ট্রোইডাল ডিস্টেন্স, এটাতেও আমার সেন্ট্রোইডাল ডিস্টেন্স ইউজ করা হয়েছে আমার ও বিন্দুর সাপেক্ষে, এন্ড দেন দুইটা গুণ করে মোমেন্ট বের হয়েছে। পুরো ফোর্সের যোগফল আসে আমার 18.44 কে, এই যে 18.44 কে, আর সবগুলো মোমেন্টের যোগফল আসে 125.61 কে ফিট। সো এই দুটো আমার চলে এসেছে। এখন আমরা দেখব ফ্যাক্টর অফ সেফটি, যে আমার এটাকে আসলে উল্টে যাচ্ছে কিনা। আমরা তো বের করছি অনেক কিছু, আমরা রেজিস্টিং মোমেন্ট বের করলাম, তারপর ওভারটার্নিং মোমেন্ট বের করলাম, ঠিক আছে, এগুলো এখানে ইউজ করে আমরা দেখবো যে আমাদের এই ওয়ালটা কি উল্টে যাবে কিনা। তো এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি ইজ ইকুয়ালস টু রেজিস্টিং মোমেন্ট বাই ওভারটার্নিং মোমেন্ট। তো উপরে আমরা বসালাম আমাদের রেজিস্টিং মোমেন্ট 125, আর নিচে ওভারটার্নিং মোমেন্টটা বসালাম 53.93। আমার আসলে হচ্ছে 2.33, যেটা হচ্ছে আমার 2 এর চেয়ে বড়। যদি আমার ভ্যালুটা 2 এর চেয়ে বড় থাকে তার মানে হচ্ছে এই ওয়ালটা সম্পূর্ণ নিরাপদ। যদি 2 এর চেয়ে ছোট আসতো এর মানে বোঝা যেত যে ওয়ালটা নিরাপদ না, আমার এখানে ডিজাইনে চেঞ্জ আনতে হবে। সো এরপর হচ্ছে আমার স্টেপ 4, বেস সয়েল প্রেসার চেক। এখন এখানে আমরা দেখবো যে দেয়ালের মোট ওজন মাটির উপর সমানভাবে করে না, এক পাশে বেশি আরেক পাশে কম পড়ে। এখানে চেক করা হয়েছে মাটির উপর সর্বোচ্চ চাপ যেন মাটির ধারণ ক্ষমতা অতিক্রম না করে, অর্থাৎ আমরা যে মাটির ধারণ ক্ষমতা আছে তার চেয়ে বেশি চাপ যেন না দেয়, এটা দেখতে হবে, নাহলে তো আমার ওয়ালটা ডেবে যেতে পারে। তো সেই জিনিসটা এখন আমার চেক করা হবে। তো এটার জন্য আমার এখন আমি একটা এক্স অবস্থান নিচ্ছি রেজাল্টেন্ট ফোর্সে, যে উপর থেকে যত চাপ আসতেছে আমি ধরে নিচ্ছি এটা ও বিন্দু থেকে এক্স দূরত্বে কাজ করতেছে। এক্স এর আমি ভ্যালু জানি না, তো এই এক্স এর ভ্যালু বের করার সূত্র হচ্ছে এমবি মাইনাস এমও ডিভাইডেড বাই আর। এমবি হচ্ছে আমার যে রেজিস্টিং মোমেন্ট ছিল সেটা, এমও হচ্ছে ওভারটার্নিং মোমেন্ট, আর আর এর ভ্যালুটা হচ্ছে আমার রেজিস্টিং ফোর্স, অর্থাৎ এই যে আমার টোটাল যে ওয়েটটা ছিল এই সবগুলো ওয়েটের যোগফল হচ্ছে আমার আর, রেজিস্টিং ফোর্স। সো এটা আমরা বসিয়েছি এবং তারপর আমরা পেয়েছি 3.89 ফিট, অর্থাৎ এক্স এর ভ্যালু 3.89 ফিট। এই যে আমরা চিত্র দিকে তাকালে বুঝতে পারবো যে 3.89 ফিট দূরত্বে আমার হচ্ছে মেইন যে ভ্যালুটা সেটা কাজ করবে।
এখন ঘটনা হচ্ছে যে এই রেজিস্টিং ফোর্সেস 3.89 ফিট দূরত্বে কাজ করতেছে, এটা কি আমার জন্য ভালো না খারাপ? এটা আমার বুঝতে হবে। তো এখানে যদি আমরা লেখাগুলো একটু পড়ি তাহলে বুঝতে পারবো যে আমার টোটাল বেসের যে সাইজ সেটা হচ্ছে 10.5 ফিট এবং এটাকে যদি আমি 3 ভাগে ভাগ করি সেটা আমার আসতেছে হচ্ছে কত 3.5 ফিট। অর্থাৎ আমার মূলত 3.5 ফিটের চেয়ে বেশি হলে 3.5 ফিটের চেয়ে বেশি আবার 7 ফিটের চেয়ে কম। ঠিক আছে? 3.5 ফিটের চেয়ে বেশি আবার 7 ফিটের চেয়ে কম এই রিজিয়নটা। অর্থাৎ মিডল থার্ড। একটা জিনিসকে আমরা 3 ভাগে ভাগ করলে, ঠিক আছে? যে এখানে আমরা 3 ভাগে ভাগ করছি। এর মধ্যে মিডল থার্ড যে অংশ, এই মিডল থার্ড অংশের মধ্যে যদি আমার রেজাল্টেন্ট ফোর্সটা পড়ে, তার মানে বোঝা যাবে যে এখানে কোনো টেনশন তৈরি হবে না। টেনশন তৈরি হবে না। এখানে যদি আমার ফোর্সটা পড়ে, আমার এই পোরশনে টেনশন তৈরি হতে পারে। এখানে ফোর্সটা পড়লে এই পোরশনে টেনশন তৈরি হতে পারে। এবং কিন্তু যদি এই মাঝখানের অংশে ফোর্সটা পড়ে তাহলে আমার এখানে কোনো টেনশন তৈরি হবে না। যার ফলে যে কার্ন অফ এ সেকশনের ব্যাপারটা সেটা আসবে না। এইজন্য যেহেতু এখানে কোনো টেনশন তৈরি হচ্ছে না, এর মানে আমার এখানে এই জিনিসটা সম্পূর্ণ নিরাপদ। আর নিচে এখানে কার্ন অফ এ সেকশন দিয়ে হালকা বুঝানো হয়েছে। যারা কার্ন অফ এ সেকশন আমরা জানি তারা এই জিনিসটা ইজিলি ধরতে পারবে। তো এরপরে আমাদের যেটা আসছে যে আমাদের ইসেন্ট্রিসিটি বা কেন্দ্রচ্যুতি। আর আরেকটা জিনিস হচ্ছে যদি এটা কার্ন অফ এ সেকশনের বাইরে পড়তো, অর্থাৎ যদি এখানে বা এখানে পড়তো তাহলে কি হতো? তাহলে টেনশনের ফলে আমার ওয়ালটা এক সাইড থেকে উপরে উঠে যেত। আমার ওয়ালটা এরকম উপরে উঠে যেত যদি এই সাইডে পড়তো। আর যদি আমার এই সাইডে পড়তো তাহলে আমার এই ওয়ালটা এই সাইডে উপরে উঠে আসতো। যেহেতু মাঝখানে করতেছে এজন্য কোনো ঝামেলা নেই। ইসেন্ট্রিসিটি বা কেন্দ্রচ্যুতি এখানে হচ্ছে আমরা দেখবো যে আমার মাটির উপরে সর্বোচ্চ কত চাপ পড়ে এবং এটার জন্য আমার ইসেন্ট্রিসিটির ভ্যালুটা কি লাগবে। তো এটা সূত্র হচ্ছে b/2 - x। b হচ্ছে আমার টোটাল বেসের যে সাইজ 10.5 ফিট বাই 2 - x। x হচ্ছে আমার মাত্র বের করছি। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইসেন্ট্রিসিটি ভ্যালু হচ্ছে 1.36 ফিট। এটা দিয়ে আমরা এখন মাটির উপরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন চাপটা বের করব এবং আমরা জানি যে আমাদের 4 KSF হচ্ছে এটার লিমিট। এখন 4 KSF এর চেয়ে যদি সর্বোচ্চ চাপ বেশি আসে তার মানে আমার এখানে ঝামেলা আছে, আর কম আসে ঠিক আছে। সো আমরা এখন ভ্যালুতে বসাই। এখানে আমাদের Qmax = R/B 1 + 6E/B এটাও একটা সূত্র। সর্বোচ্চ চাপ এবং সর্বনিম্ন চাপের ক্ষেত্রে জাস্ট এই প্লাসের জায়গায় মাইনাসটা বসবে। তো আমরা এটাই করলাম। আমরা এখানে লিখছি এবং ভ্যালুগুলো বসাইছি। R এর ভ্যালু 18.44, B এর ভ্যালু 10.5, E এর ভ্যালু হচ্ছে 1.36 সবকিছু বসিয়েছি এবং বসানোর পরে এখানে এসেছে 3.31 KSA which is lower than 4 KSA। অর্থাৎ আমার এখানে জিনিসটা হচ্ছে কি সম্পূর্ণ নিরাপদ। ওকে। এখানে আমরা সর্বনিম্ন চাপটাও মাইনাস দিয়ে বের করেছি সেটা আসছে 0.39 KSA এবং এই চিত্রটা মূলত এই যে মাটির যে চাপ সেটারই একটা ছবি। এই যেখানে Q1 হচ্ছে 0.39 KSF এবং Q2 হচ্ছে এটা Q2 ছিল, এটা Q1 হচ্ছে আমার 3.131 KSF। সো এই জিনিসটা আর কি এরকম। সো এখানে আমাদের যে ২টা সেফটি ফ্যাক্টর আমরা চেক করেছি, একটা হচ্ছে মাটির ক্ষেত্রে এটা আমার ইজিলি পার হয়ে গেছে এবং আরেকটা ছিল ওভারটার্নিং মোমেন্ট, সেটা আমার ইজিলি পার হয়ে গেছে। সো এভাবে হচ্ছে আমার রিটেনিং ওয়ালের ক্যালকুলেশনগুলো আমরা করে থাকি।